2022 সালে রাশিয়ার আক্রমণে কিয়েভ যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তখন শহরের রাস্তায় ছিল নীরবতা। মানুষ আতঙ্কিত হয়ে বাড়িতে বন্দী ছিল, দোকানপাট ছিল বন্ধ, গাড়ির চলাচল ছিল একেবারে সীমিত, আর যুদ্ধের ধ্বংসাবশেষ চারপাশে ছিল দৃশ্যমান। এমনকি পশ্চিমা বিশ্বও ভেবেছিল যে ইউক্রেন বেশি দিন টিকতে পারবে না রাশিয়ার সামনে। কিন্তু আজ সেই কিয়েভে দৃশ্য অনেকটা বদলেছে। দোকানপাট আবার খুলেছে, রাস্তায় গাড়ির চাপ বেড়েছে, মানুষ মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে গেছে। সবকিছু যেন অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। তবে 12 ফেব্রুয়ারি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 90 মিনিট দীর্ঘ ফোনালাপ করেন, তখন ইউক্রেনীয়দের মনে 2022 সালের যুদ্ধের দুঃস্বপ্ন আবার ফিরে আসে। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে অপমান করেন এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মিথ্যা অভিযোগও তুলে ধরেন। এই মন্তব্যগুলো পুতিনের বক্তব্যের মতোই শোনায়, যা ইউক্রেনের জন্য নতুন এক রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। ট্রাম্পের আলোচনার কৌশল এমন যে তিনি আসল আলোচনা শুরুর আগেই ইউক্রেনের প্রতিপক্ষকে সুবিধা দিয়ে দেন। রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং লাখো মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু রাশিয়ার উপর চাপ বাড়ানোর বদলে ট্রাম্প বরং ইউক্রেনের ওপরই দোষ চাপাচ্ছেন। তিনি প্রকাশ্যে রাশিয়াকে বড় ছাড় দিয়ে ঘোষণা করেছেন যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না এবং রাশিয়ার দখল করা কিছু এলাকা রাশিয়ার দখলেই থাকবে। পুতিন বরাবরই শক্তিকে সম্মান করেন, কিন্তু ছাড়কে মানেন দুর্বলতা। তাই তিনি তার জমি দখলের দাবির বিষয়ে কোনো ছাড় দেননি। 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম বৈঠকের পরই পুতিনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঘোষণা করেন ন্যাটোর সেনারা ইউক্রেনে প্রবেশ করতে পারবে না। একজন অভিজ্ঞ ইউরোপীয় কূটনীতিক মন্তব্য করেন, যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ট্রাম্পের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় বসবেন, তখন তিনি রুবিওকে নরম সিদ্ধ ডিমের মতো গিলে ফেলবেন, অর্থাৎ সহজেই তাকে পরাস্ত করবেন। কয়েকদিন আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্পর্কে আরও অপমানজনক মন্তব্য করেছিলেন। তখন জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা এবং প্রেসিডেন্ট অফিসের উপপ্রধান ইহোর ব্রুসিলো স্বীকার করেন যে ট্রাম্পের চাপ ইউক্রেনের জন্য কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এটা খুবই কঠিন সময়। আমি এটা বলবো না যে 2022 সালের চেয়ে সহজ, বরং মনে হচ্ছে যেন আবারও সবকিছু নতুন করে লড়াইয়ের মাধ্যমে অর্জন করতে হচ্ছে। তিনি আরও বলেন, ইউক্রেনের জনগণ এবং প্রেসিডেন্ট জেলেনস্কি ঠিক যেমন 2022 সালে স্বাধীনতার জন্য লড়েছিলেন, এখনও একই সংকল্প নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তার দৃঢ় অবস্থান তুলে ধরে ব্রুসিলো বলেন, আমরা একটি স্বাধীন দেশ, আমরা ইউরোপের অংশ এবং সেটাই থাকব। গত অগাস্টে রাশিয়ার ভেতরে প্রবেশ করে কুরস্ক অঞ্চলের কিছু অংশ দখল করে ইউক্রেন। এই এলাকা এখন লড়াইয়ের কেন্দ্রবিন্দু, কারণ প্রেসিডেন্ট জেলেনস্কি তা কৌশলগত দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান। উত্তর পূর্ব ইউক্রেনের বরফে ঢাকা বনভূমিতে কুরস্ক সীমান্তে ট্রাম্পের কারণে সৃষ্ট আন্তর্জাতিক উত্তেজনার প্রতিধ্বনি এখনও শোনা যায়, তবে তা এখনও দূরবর্তী গুঞ্জনের মতো। তবে পরিস্থিতি আরও বদলে যেতে পারে, বিশেষত যদি ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেন এবং একতরফা শান্তি চুক্তি চাপিয়ে দেন রাশিয়ার পক্ষে। 3 বছর ধরে যুদ্ধের যে গতি তৈরি হয়েছে তা এখনও চলছে। এই যুদ্ধক্ষেত্র রক্তে ভিজছে, মনে করিয়ে দিচ্ছে 20 শতাব্দীর ভয়াবহ যুদ্ধগুলোর কথা। সৈন্যরা নীরবে গাছপালার আড়ালে লুকিয়ে, পরীক্ষা ধরে এবং হিম শীতল মাটির নিচে খনন করা বাংকারে আশ্রয় নিচ্ছে। বিশাল মাঠগুলো ঘেরা কংক্রিট ও স্টিলের ব্যারিকেডে যেন ট্যাঙ্ক প্রতিরোধের জন্য এক অদৃশ্য দেয়াল। কিন্তু যুদ্ধ এখন শুধু বাইরে নয়, ভূগর্ভেও চলছে। আধুনিক বাংকারগুলোতে জেনারেটর আর সৌর প্যানেলের সাহায্যে ল্যাপটপ ও স্ক্রিনে বাইরের খবর চলতে থাকে, যা বাইরের বিশ্বের সঙ্গে সংযুক্ত রাখে। কিন্তু সব খবর সুখকর নয়। তবে সৈন্যরা জানে যুদ্ধের গতিপথ বদলাতে পারে যে কোনো সময়। একটি গভীর বাংকারে বসে আছেন 30 বছর বয়সী কর্পোরাল এভেন, যিনি একজন অভিজ্ঞ ইউক্রেনীয় যোদ্ধা। তিনি মনে করেন, যোদ্ধারা কখনো হাল ছাড়ে না, আহত হলেও তারা নিজেকে বিস্ফোরিত করে আমাদের আরও ক্ষতি করতে থাকে। এভেন বিশ্বাস করেন, আমেরিকার সাহায্য সবসময় থাকবে না, কিন্তু আমরা নিজেরাই প্রস্তুত, বিশেষ করে আক্রমণাত্মক ড্রোন তৈরি করতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রই এখন রাশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ৩ বছর আগে যখন যুদ্ধের শুরুর মুহূর্তে ইউক্রেনের সৈন্যরা অস্ত্র হাতে রণাঙ্গনে নেমেছিল, তাদের অনেকেই আজ মৃত, আহত অথবা এতটা ক্লান্ত যে লড়াই চালিয়ে যেতে পারছে না। বর্তমানে ইউক্রেনের মধ্যে সবচেয়ে তীব্র এবং তিক্ত বিভাজন হয়ে দাঁড়িয়েছে কে প্রকৃত যোদ্ধা আর কে সামরিক চাকরি থেকে বাঁচতে ঘুষ দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কর্পোরাল এভেন বলেন, যারা লড়াই করতে চায় না তাদের এখানে না আসাই ভালো। তার মতে পালিয়ে যাওয়ার চেয়ে ঘুষ দিয়ে সরে যাওয়াই ভালো, কারণ এখানে এসে ভয় পেলে তারা শেষ পর্যন্ত পলাতক হয়ে যাবে। যুদ্ধ সত্যিই মানুষের চিন্তা ও আচরণকে বদলে দেয়। কুরস্কে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন সৈন্যদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ঝুঁকি কেমন। বিমান হামলা বিশেষজ্ঞদের টেরা ইউনিটের নেতৃত্বদানকারী মাইকোলা ভোলাখভ আমেরিকার দেওয়া স্ট্রাইকার সাজোয়া যান নিয়ে প্রশংসা করেন। তিনি বলেন, কুরস্ক দেখিয়েছে যে একটি ছোট দেশ যার পারমাণবিক অস্ত্র নেই, যুদ্ধের জন্য যথেষ্ট বড় সেনাবাহিনীও নেই, তারাই রাশিয়াকে পেছনে ফেলে জমি দখল করতে পারে। পুতিনের উদ্দেশ্য নিয়েও তার বক্তব্য স্পষ্ট। পুতিন চায় ইউক্রেনের পুরো এলাকা দখল করতে, আমাদের সরকার ও রাষ্ট্রপতি পরিবর্তন করতে। তিনি আমাদের রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করে ইউক্রেনকে রাশিয়ার অধীনস্থ রাষ্ট্র বানাতে চান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাইকোলাকে যখন জিজ্ঞাসা করা হয় পশ্চিমারা পুতিনকে বিশ্বাস করতে পারে কিনা, তখন তিনি বিরক্ত হাসি দিয়ে বলেন, না, পুতিন কতবার মিথ্যা বলেছেন আমি তার সব হিসাব গুনে গুনে দেখার জন্য আঙ্গুলও গুনতে পারি না। তিনি শুধু মিথ্যা বলেছেন রাশিয়ানদের, আমাদের, এমনকি পশ্চিমাদেরও। ডোনাল্ড ট্রাম্প যখন রিয়েল এস্টেট ব্যবসায় ছিলেন তখন তিনি পুরনো ভবন ভেঙে নতুন করে তৈরি করে লাভ করতেন, কিন্তু পররাষ্ট্রনীতিতে এই কৌশল কাজে দেয় না, কারণ এখানে দেশগুলোর সার্বভৌমত্ব ও স্বাধীনতার মূল্য আছে। ট্রাম্প নিজেকে আমেরিকা ফার্স্ট নেতা হিসেবে দেখান, কিন্তু তিনি বুঝতে চান না যে অন্য দেশগুলোর মানুষও তাদের নিজ দেশের প্রতি একই ভালোবাসা অনুভব করে। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প নানা বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি আমেরিকা ও ইউরোপের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টি করেছেন, যা গত ৮০ বছর ধরে ন্যাটো জোটের ভিত্তি ছিল। ট্রাম্প ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা খরচ বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন, যা নতুন কিছু নয়। আগেও মার্কিন প্রেসিডেন্টরা এই নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ১৯৫৯ সালে প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার বলেছিলেন, ইউরোপীয়রা আমেরিকাকে ব্যবহার করছে, তারা আঙ্কেল স্যামকে বোকা বানিয়ে ছাড়বে। ট্রাম্পও একই মনোভাব প্রকাশ করেছেন। তিনি ইউক্রেনের কাছ থেকে $1/2 ট্রিলিয়ন খনিজ সম্পদের অধিকার দাবি করেছিলেন, কিন্তু জেলেনস্কি তাতে রাজি হননি। তিনি শুধু নিরাপত্তার নিশ্চয়তা চান, কোনো চুক্তির বিনিময়ে দেশ বিক্রি করতে রাজি নন। ইউরোপীয় নেতারা একান্তে স্বীকার করেছেন যে জো বাইডেন ইউক্রেনকে শুধু টিকে থাকার জন্য সাহায্য করেছিলেন, জেতার জন্য যথেষ্ট সহায়তা দেননি। অনেকে মনে করেন নিষেধাজ্ঞা ও যুদ্ধে জনবল হারানোর কারণে রাশিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, কিন্তু এটি নিশ্চিত নয়। যুদ্ধ সাধারণত চুক্তির মাধ্যমে শেষ হয়। ১৯৪৫ সালে জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ ছিল বিরল ঘটনা। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ হলো তার কোনো বাস্তব পরিকল্পনা নেই, বরং তিনি পুতিনের প্রতি দুর্বলতা দেখান এবং বিশ্বাস করেন যে শক্তিশালী নেতারা বিশ্বকে তাদের ইচ্ছে মতো পরিচালিত করতে পারে। তার সিদ্ধান্ত ও নীতি দেখে মনে হচ্ছে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ভ্লাদিমির পুতিনের প্রধান লক্ষ্য হলো ইউক্রেনকে পুনরায় রাশিয়ার নিয়ন্ত্রণে আনা, যেমনটি সোভিয়েত আমলে বা তারও আগে জার সাম্রাজ্যের সময় ছিল। কিন্তু এটি বাস্তবায়ন করা সহজ কাজ নয়, কারণ ইউক্রেন কখনোই মস্কোর কাছে আত্মসমর্পণ করবে না। তাই এই যুদ্ধ ইউরোপের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ইউরোপীয় নেতারা এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। তাদের সবচেয়ে বড় উদ্বেগ হলো তরুণদের যুদ্ধের ভয়াবহ বাস্তবতা থেকে রক্ষা করা। ২২ বছর বয়সী ইউক্রেনীয় সৈনিক ম্যাক্সিম লুটসিক বলেন, এই যুদ্ধ আমাদের সবাইকে বদলে দিয়েছে। গত ৩ বছরে প্রতিটি ইউক্রেনীয় নতুন মানুষে পরিণত হয়েছে। যারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে এবং যারা এতদিন ধরে লড়াই করছে, তাদের জীবন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে।